আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টেক ম্যাটার্স পডকাস্টে, যেখানে আমরা টেক রিলেটেড বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি। এবং আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে একটা স্কিল এবং এমন একটা জিনিস যেটার প্রতি আমি ছোটোবেলা থেকেই খুব আকৃষ্ট হতাম এবং আমি মনে করি অনেকেরই আগ্রহ আছে। সেই বিষয়টা হচ্ছে 3D অ্যানিমেশন। ওয়েল, 3D অ্যানিমেশনে আমার আগ্রহ থাকলেও যদিও আমি ওইভাবে 3D অ্যানিমেশনে কাজ করার জন্য খুব একটা সময় দিতে পারি না বা এগিয়ে আসতে পারিনি, কিন্তু আমার আগ্রহ এখনও আছে। এবং আজকে আমরা যাকে স্টুডিওতে দেখেছি 3D অ্যানিমেশন নিয়ে কথা বলার জন্য, আমার মনে হয় ওনার চাইতে বেটার আর কেউ হতে পারে না এই টপিকে আমাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য। আমি যার কথা বলছি উনি আমার টিচার, ডিরেক্ট আমার টিচার। পাশাপাশি ওনার যদি আমি ব্রিফলি একটু বলি পরিচয়, 3D অ্যানিমেশনে বাংলাদেশের একদম শুরুর যে সময়টা আছে ওই সময়টাতে উনি কাজ করেছেন। আমি কথা বলছি আর্লি 90s টু মিড 90s দিকে, যে সময় আমাদের অনেকের জন্ম হয় নাই বা আমরা অনেকে ছোট ছিলাম। সেই সময় থেকে উনি 3D অ্যানিমেশনের কাজ করেন এবং আমাদের দেশের 3D অ্যানিমেশনের একদম পায়োনিয়ারিং যে কাজগুলো আছে, একদম শুরুর দিকের কাজ, সেগুলোর সাথে স্যার ইনভলভ। সো আমি স্যারকে পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সবার সামনে। আমার সামনে আজকে আছেন স্টুডিওতে আরিফ স্যার, আরিফ আহমেদ স্যার, যিনি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে 3D অ্যানিমেশনের একদম শুরুর দিকের স্যার। তো আপনি কেমন আছেন? জি, ভালো। তো আমরা আজকে পডকাস্টে স্যার মূলত 3D অ্যানিমেশনের একদম বেসিক থেকে শুরু করে একজন মানুষ যদি 3D অ্যানিমেশন শিখতে চায় তাহলে তার কি কি জানতে হবে, কি কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি আমরা এটাও শুরুতে অ্যানাউন্স করে দিতে চাই যে আপনি যেহেতু 3D অ্যানিমেশন নিয়ে কাজ করেন দীর্ঘদিন, কাজের পাশাপাশি আপনি 3D অ্যানিমেশন শেখান মানুষকে। তো সেই বিষয়টা নিয়েও কথা বলবো যে আপনার কাছ থেকে যদি কেউ 3D অ্যানিমেশন শিখতে চায় তাহলে সেই প্রসেসটা কি। তো প্রথমে আমি একটু জানতে চাই যে 3D অ্যানিমেশন জিনিসটা আসলে কি। অনেকেই আছে কিছু জিনিসের সাথে গুলিয়ে ফেলে, যেমন VFX একটা জিনিস আছে, 2D অ্যানিমেশন আছে, 3D অ্যানিমেশন আছে। তো আমরা ছোটোবেলা থেকে তো টেলিভিশনে কিছু কার্টুন দেখে অভ্যস্ত, যেমন টম অ্যান্ড জেরি যদি বলি, কিংবা বাংলাদেশে মিনা রাজুর কার্টুন বলি, আমরা অ্যানিমেশন বলতে এগুলোই বোঝাই। তো এই 3D অ্যানিমেশনের ওভারঅল একটা পার্সপেক্টিভ যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। তো আসলে 3D অ্যানিমেশন, এখানে কিন্তু এই শব্দটার মধ্যেই এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলেই বুঝতে পারবো যে আসলে 3D অ্যানিমেশনটা কী। তো দেখেন, এখানে বলা হচ্ছে 3D। তো হোয়াট ইজ ডি, মানে ডি কি বোঝায়? ডি বলতে আমরা কি বুঝি? ডি অ্যাকচুয়ালি ফর ডাইমেনশন, মানে মাত্রা। অর্থাৎ এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো কিন্তু এক একটা মাত্রা। হ্যাঁ, এবং আমাদের এই জগৎটা, আমরা যে জগতে বসবাস করছি, এই জগতে কিন্তু প্রত্যেকটা অবজেক্টেরই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। অর্থাৎ আমরা কিন্তু একটা ত্রিমাত্রিক জগতে বসবাস করছি। তাহলে 3D মানে হচ্ছে একটা ত্রিমাত্রিক কোনো কিছু বোঝাচ্ছে, যার একটা মানে তিনটা মাত্রা আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। এই জগতের অ্যানিমেশন, এখন অ্যানিমেশনের যদি আমরা সরাসরি মিনিংটা খুঁজতে যাই তাহলে ডিকশনারিতে দেখা যায় যে এটার মিনিং এভাবে করা হয় যে লাইভলিনেস বা সজীবতা, এরকম বলে। অর্থাৎ কোনো কিছু মোশনে আছে, মুভমেন্টে আছে, চলমান আছে, এমন কোনো কিছুকে আমরা অ্যানিমেটেড বলি। তাহলে 3D অ্যানিমেশন পুরো বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের এই চারপাশের জগৎ, এই যে গতিময় যে জগৎটা, এই জগৎটাকেই মিন করে এবং এই জগৎটাই হচ্ছে 3 ডাইমেনশনাল অ্যানিমেটেড ওয়ার্ল্ড। বাট এটাকে যখন আমরা কম্পিউটারের মধ্যে তৈরি করতে যাই এবং যে কৌশলের মাধ্যমে আমরা তৈরি করি, যে টেকনোলজি ব্যবহার করে আমরা তৈরি করি, সেই টেকনোলজিটাই হচ্ছে 3D অ্যানিমেশন। তাহলে আমরা ছোটবেলায় যে অ্যানিমেশনগুলো দেখতাম ওগুলো 2D, টম অ্যান্ড জেরির কথা যদি বলি, কিংবা মিনা রাজুর যে কার্টুনের কথা বলি। ওকে, তার মানে হচ্ছে আমরা সেগুলো তো ফ্ল্যাট দেখি, আর 3Dটা হচ্ছে 3 ডাইমেনশনাল, মানে একদম বাস্তব জীবন যেরকমটা হয় ঠিক সেরকম। ওকে, তো 3D অ্যানিমেশনের সাথে কি VFX এর কোনো সম্পর্ক আছে? অফকোর্স আছে। VFX মিনস হচ্ছে ভিজুয়াল ইফেক্ট, মানে স্পেশাল ইফেক্টও বলে অনেকে, ভিজুয়াল ইফেক্ট, স্পেশাল ইফেক্ট। অর্থাৎ এমন একটা বিষয় যা নাকি ক্যামেরা দিয়ে সরাসরি শ্যুট করা যায় না, এমন কোনো কিছু, সেই জিনিসটা যখন ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে ভিজুয়াল ইফেক্ট। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা এখানে কথা বলছি, এখন আমাদের এই টেবিলের উপর, এখানে সারফেসে যদি উপর থেকে কিছু একটা লাফ দিয়ে পড়লো, পরে সেটা কোনো একটা অ্যাক্টিভিটিস করলো, এই যে ঘটনাটা, এটা কিন্তু আমরা হয়তো সরাসরি ক্যামেরা দিয়ে শ্যুট করে নিতে পারবো না, কারণ এখানে তো এরকম কিছু নাই। বাট আমরা এই জিনিসটা হয়তো এই পার্টটা 3Dতে কিছু একটা অংশ করে, তারপর কম্পোজিটিং সফটওয়্যারের সাহায্যে এই পুরো বিষয়টা মিলিয়ে যে আউটপুটটা বের হবে সেটা হচ্ছে ভিজুয়াল ইফেক্ট। হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে ভিজুয়াল ইফেক্টে কিন্তু বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন, যেমন আগুন, ধোঁয়া, ভূমিকম্প, কোনো কিছু ভেঙে পড়ে যাচ্ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু নিয়ে আসা হয়।
তো স্যার 3D অ্যানিমেশন এবং ভিএফএক্স এর পার্থক্যটা বুঝলাম। এই ফাঁকে আমি দর্শকদেরকে একটু বলে দেই, স্যার কিন্তু বাংলাদেশের খুবই স্বনামধন্য একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেন এবং এই 3D অ্যানিমেশনের বিষয়ে আরেকটা জিনিস বলি, স্যারের একটা বই আছে 3D অ্যানিমেশনের উপর। আমি একটু বইটা স্যার দেখাতে চাই। এটা দুইটা ভাষায় পাওয়া যাচ্ছে, তাই না স্যার? জি। বাংলা এবং ইংরেজি। ফিজিক্স ফর অ্যানিমেশন এই বইয়ের নাম, অ্যানিমেশনে পদার্থবিজ্ঞান। তো স্যার এই দুইটা বই সম্পর্কে একটু জিজ্ঞেস করতে চাই যে এই বইগুলোতে আসলে 3D অ্যানিমেশনের কোন পার্টটা আপনি ইনক্লুড করেছেন? কারণ অনেকেই আছে এই ফিজিক্স শব্দটা শুনে এখন হয়তো একটু ভয় পেয়ে যাবে যে আমি তো ফিজিক্সের কিছু বুঝি না, আমাকে দিয়ে অ্যানিমেশন হবে না। সো স্যার যদি একটু এক্সপ্লেইন করতেন বইটা কি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, আমি 3D অ্যানিমেশন নিয়ে, আপনি তো শুরুতেই বলেছেন যে আমি অনেক আগের থেকে কাজ করছি 3D অ্যানিমেশন নিয়ে। এটা সিন্স বলা যায় যে 1995, হ্যাঁ, সেই সময় থেকেই 3D অ্যানিমেশনের বিষয়ে আমার একটা আগ্রহ ছিল। এবং আমি তখন এটার কারণ হচ্ছে যে তখন কিন্তু পিকচার অ্যানিমেশন ইনস্টিটিউট ওরা টয় স্টোরি নামে একটা অ্যানিমেটেড ফিল্ম কিন্তু রিলিজ রেভলিউশনারি একটা মুভি, রাইট। তো আমার এটা সৌভাগ্য হয়েছিল সেই মুভিটা দেখার, এবং এটা দেখার পরে আমি কিন্তু আকৃষ্ট হই যে এই কাজগুলো কিভাবে করা যায় বা কিভাবে শেখা যায়। তো তার থেকেই সেভাবেই চেষ্টা করা এবং নিজে শেখা এবং শেখানো, এই প্রক্রিয়াটার মধ্যে আমি ছিলাম। এবং পাশাপাশি আমি প্রফেশনাল কাজও করতাম, অ্যানিমেটেড রিলেটেড কাজগুলো করতাম। আমি এই কাজগুলো করতে যে একটা বিষয় আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা অ্যানিমেশন নিয়ে কাজ করে তারা কিন্তু এই মডেলিং, টেকচারিং এই বিষয়গুলোতে মোটামুটি অনেক ভালোই করতে পারে। বিশেষ করে দেখা যায় যে কোনো একটা মডেল তৈরি করতে হবে, এবং আমাদের বাংলাদেশের অনেক ছেলে আছে যারা বাইরে সারা ওয়ার্ল্ডে খুব ভালোভাবে সুনামের সাথে কাজ করছে এই মডেলিং, ক্যারেক্টার ডিজাইন, ক্যারেক্টার মডেলিং এই সেক্টরে। বাট অ্যানিমেশনের সাইডে আমাদের কিন্তু একটা দুর্বলতা রয়ে গেছে। এখন এই দুর্বলতাটা কেন, মানে কেন আমরা অ্যানিমেশনে ভালো করতে পারছি না, বা আমাদের দেশে ফুল লেংথ অ্যানিমেটেড ফিচার ফিল্ম দু একটা প্রচেষ্টা যে হয় না তা না, হয়েছে অনেকগুলো, এরকম কিছু কাজ হচ্ছে, কিন্তু সেইভাবে হচ্ছে না। এর কারণটাই এটা আমি যখন চিন্তা করলাম, তখন একটা জিনিস দেখা গেল যে আসলে আমাদের যারা মডেলিংয়ের কাজ করছে তাদের বেশিরভাগই ব্যাকগ্রাউন্ড, আর্ট ব্যাকগ্রাউন্ড বা এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে তারা বেশ ভালো করে। কিন্তু যখন অ্যানিমেশনের ব্যাপারটা আসে, অ্যানিমেশনের সাথে কিন্তু সায়েন্সের ব্যাপারটা একদম খুব ভালোভাবে যুক্ত। কারণ আমি যখনই বলবো যে মোশন, তখনই কিন্তু ফিজিক্স চলে আসবে। কারণ মোশন হলে একটা বস্তুতে গতি সঞ্চার করতে হলে তার মধ্যে তো একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাই না? সেখানে একটা বলের ব্যাপার চলে আসবে, সেখানে নিউটনের গতিসূত্রগুলো কিন্তু কাজে লাগবে, মানে ওই সূত্র অনুসারেই ব্যাপারগুলো ঘটবে, যেমন জড়তার বিষয় আছে, অনেক কিছু। এবং আমি একটা অ্যানিমেশন হয়তো তৈরি করতে গেলাম যে একটা গাড়ি চলছে, হঠাৎ গাড়িটা ব্রেক চাপলো, গাড়ির উপরে যদি কিছু থাকে বা গাড়িতে যে যাত্রীরা আছে তার এখন কোন দিকে, আমরা জানি সামনের দিকে ঝুঁকে পড়বে। এর কারণ হচ্ছে গতি জড়তা। এখন এই যে এটা যে গতি জড়তার জন্য যে হচ্ছে, এই বিষয়গুলো বা নিউটনের সূত্রের ব্যাপারগুলো, ব্যাখ্যাগুলো যদি কেউ ভালোভাবে না জানে, তাহলে কিন্তু তার অ্যানিমেশনটা যখন সে করবে তখনই কিন্তু এই জায়গাতে তার গ্যাপটা থেকে যাবে। তো তখন আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে কিছু কাজ করা যায়। আর আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, যেটাকে বলা হয় ফলিত পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্স। এখন অবশ্য তখন কম্পিউটার সায়েন্স বা এগুলো ছিল না, পরবর্তীতে কম্পিউটার সায়েন্স এবং অন্যান্য বিষয়গুলো আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকরাই, তাদের হাত ধরেই বাংলাদেশে শুরু হয়েছে। তো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড ফিজিক্স ছিল, তো ফিজিক্সের স্টুডেন্ট হিসাবে আমার মনে হয়েছে যে আমি অ্যানিমেশনের ভিতরে এই ব্যাপারগুলো আমি সবসময় অনুসন্ধান করতাম। এবং মজার ব্যাপারটা হচ্ছে কি, যে আমি এটা লক্ষ্য করলাম যে প্রত্যেকটা সফটওয়্যারে, সেটা 3D স্টুডিও ম্যাক্স হোক, মায়া হোক বা ব্লেন্ডার, সিনেমা 4D আমরা যাই বলি না কেন, প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যেই কিন্তু অ্যানিমেশন করার যে টুলসগুলো আছে, যে প্যারামিটারগুলো আছে, তার মধ্যে ফিজিক্সের টার্মসগুলো রয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু কেউ যদি ওই টার্মসগুলো না জানে, সে তো এটা ব্যবহার করতে পারবে না। তো এখন সমস্যাটা দাঁড়াচ্ছে কি, যে যারা অ্যানিমেশনের কাজ করছে তাদের তো এমন থাকে না যে আমাদেরকে সবসময় এই ফিজিক্স পড়ে আসতে হবে বা আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না, তাই না? যে কেউ কিন্তু অ্যানিমেশনের কাজ শিখে ভালোভাবে অ্যানিমেশন করতে পারে। কিন্তু পারফেক্ট অ্যানিমেশন করার জন্য তার যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে যে ওই সূত্রগুলোর ব্যবহার সম্বন্ধে জানা বা এটার ধারণাটা থাকা দরকার। তখন আমি ভাবলাম যে অ্যানিমেশনের কাজগুলো করার জন্যে প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে বেসিক যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো, সেই সূত্রগুলো বা সেই ধারণাগুলো যদি আমি একটা মানে বইয়ের মধ্যে, বই আকারে যদি প্রকাশ করতে পারি, তাহলে হয়তো যারা অ্যানিমেশন করবে তাদের যেই ব্যাকগ্রাউন্ডে হোক না কেন, তারা কিন্তু ওই জিনিসগুলো জেনে নিয়ে সঠিকভাবে অ্যানিমেশনের কাজটা করতে পারবে। এবং সেই চিন্তা থেকে বই দুটো করা। এবং একটা ব্যাপার আমি এখানে বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমার একটা বই, যেটা এখানে
বেশ অনেক ক্রেডিট এটা কভার করে এবং আমাদের স্টুডেন্টরাও এই বইটা পড়ে। আচ্ছা, তার মানে আপনার এই বইটা এখন পাঠ্যপুস্তক হিসেবে হ্যাঁ, পড়ানো হয়, দ্যাট ইজ গ্রেট। তো স্যার এই বইটা আপনি তো কিছুটা ভয় ভাঙিয়ে দিলেন যে এই যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তারাও চাইলে অ্যানিমেশন করতে পারবে, তবে যদি কেউ রিয়েলিস্টিক অ্যানিমেশন করতে চায় তাহলে এই রুলসগুলো, ফিজিক্সের যে রুলসগুলো আছে এগুলো জানলে অ্যানিমেশনটা রিয়েলিস্টিক হবে। কারণ আমি নিজেও খেয়াল করেছি যখন আমরা ছোটোখাটো কি ফ্রেম দিয়ে কোনো অ্যানিমেশনও করতে চাই তখন সেটা দেখতে ভালো লাগে না, কিন্তু সেখানে যদি আমরা এই জিনিসগুলো বুঝে করি তাহলে কিন্তু সেটা রিয়েলিস্টিক লাগবে। তো স্যার আপনার এই বইটা যদি বাইরের কেউ কালেক্ট করতে চায় তাহলে কি কোনো হ্যাঁ, এই বইগুলো অবশ্য রকমারি আচ্ছা, অনলাইনে কিন্তু পাওয়া যায়। ওকে, ঠিক আছে। তো আপনারা বইয়ের নামটা মনে রাখবেন, ফিজিক্স ফর অ্যানিমেশন। আপনারা যদি কেউ চান তাহলে কালেক্ট করতে পারেন। তাহলে স্যার আপনি তো ভয় ভাঙিয়েই দিলেন যে একদম সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে না অ্যানিমেশন করার জন্য, তবে কেউ যদি ফিজিক্সের এই নিয়মগুলো জানে তাহলে আরেকটু রিয়েলিস্টিক বা অ্যানিমেশনটা আরও সুন্দর করতে পারবে, যেটার একটা ল্যাকিং আমাদের দেশে রয়ে গেছে। আপনি বললেন যে অনেকে হয়তো ফিলও করে না যে ফিজিক্সটা আসলে কতভাবে অ্যানিমেশনের সাথে জড়িত, কিন্তু আবারও বলছি এতে ভয়ের কিছু নাই, কারণ আপনাকে যে একেবারে ফিজিক্সে সব কিছু জানতে হবে ব্যাপারটা এরকম মানে একদম পদার্থবিজ্ঞানের ছাত্র হতে হবে, পদার্থবিজ্ঞানী হতে হবে, একদম হয়তো বেসিক রুলস। এগুলো আমরা অনেক সময় কিন্তু জানি, কিন্তু হয়তো সেইভাবে আমরা খেয়াল করি না, বাইরে থেকে ইমপ্লিমেন্টেশনের জায়গাগুলো সেভাবে আমরা হয়তো জোর দিয়ে দেখি না, কিংবা আমরা অ্যাপ্লাইও করছি কিন্তু জানি না আসলে কি হয়তো অ্যাপ্লাই জানি না। অনেক সময় অ্যাপ্লাই করি হয়তো না জেনে অ্যাপ্লাই করি, আর যদি আমরা জেনে অ্যাপ্লাই করতে পারি তাহলে সেটা কিন্তু অনেক বেশি ভালো হয়। স্যার এই পর্যায়ে আমার প্রশ্ন হচ্ছে অ্যানিমেশনের ক্ষেত্রগুলো কি কি, মানে কোথায় কোথায় কাজে লাগতে পারে? আমরা তো শুধুমাত্র জানি যে এই 3D অ্যানিমেশন মুভি হয়, সিনেমা হয়, তাহলে সিনেমা দিয়েই কি এখন অনেকে বলতে পারে আমি কিভাবে সিনেমাতে কাজ করব, আমার মনে হয় কাজের ক্ষেত্র নাই, সেক্ষেত্রে স্যার এই ক্ষেত্রগুলো যদি একটু এক্সপ্লেইন করতে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি আসলে মানে অ্যানিমেশনটা এটা আমি বলবো যে এটা একটা মাধ্যম, মিডিয়া, তাই না? মানুষের মনের ভাব বা চিন্তা ভাবনাকে প্রকাশ করার জন্য এটা খুবই শক্তিশালী একটা মাধ্যম। কারণ আমরা যদি একটু মানে ডিটেলে বিষয়টা আমি বলি, যেমন ধরেন মানুষ কিন্তু তার মনের ভাব প্রকাশ করার জন্য ভাষার উৎপত্তি হয়েছে, এটা আমরা সবাই জানি। নট অনলি ভাষা, যে শুধুমাত্র ভাষা না, এই যে ছবি আঁকা, চিত্রকলার বিভিন্ন যে মাধ্যমগুলো, এই সব কিছুই কিন্তু আসছে কীভাবে, যে মানুষ তার মনের ভাবটাকে প্রকাশ করবে সেই তাড়না থেকে। যেমন কেউ একজন হয়তো একটা জিনিস ভাবলো, সে তখন হয়তো কথা দিয়ে বলার চেষ্টা করে, যখন ভাষা দিয়ে সেটা বোঝানো যায় না তখন সে ছবি আঁকে বা চিত্রকলার বিভিন্নভাবে সে সেটাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু এগুলোরও দেখা যায় যে একটা সীমাবদ্ধতা আছে। ধরা যাক যে একজন এমন একটা স্বপ্ন দেখলো যে সে রাত্রে একটা ঘুমিয়ে আছে, হঠাৎ সে স্বপ্ন দেখে যে সে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে সে পাখি হয়ে গেল, পাখি হয়ে উঠতেছে, উঠতে উঠতে এসে একটা সমুদ্রের উপর দৌড়ে যাচ্ছে, যে সে সমুদ্রের পানির উপর যে দাঁড়ালো, পায়ের নিচের পানি সব বরফ হয়ে গেল। ধরেন এরকম একটা ড্রিম কেউ দেখলো। এখন এই যে আমি যে ব্যাপারটা বললাম, আপনিও কিন্তু ব্যাপারটা একটা ধারণা করলেন, কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার মাথায় কি চিন্তাটা বা আমি কিভাবে জিনিসটা দেখছি, আমার যে ফিলিংসটা, সেটা কিন্তু আমি পুরোপুরি আপনাকে বুঝিয়ে দেওয়া পারবো না, পাখির সাইজটা কেমন, তাই না? সাইজটা কেমন, রং কেমন, ওই সময় আমি কিভাবে আকাশ দিয়ে উড়লাম, কেমন মেঘ ছিল কিনা, কি ছিল না ছিল, লাইট, এগুলো কিন্তু আমি ডিটেল আপনি বুঝতে পারবেন। এই জায়গাটা আমি কিভাবে বোঝাবো? আমি ছবি এঁকে বুঝাইতে পারি, কিছুটা বেশি বোঝানো যাবে কথা বলার চেয়ে হয়তো, যদি আমি এঁকে এঁকে দেখি। কিন্তু সবচেয়ে ভালো যে পাওয়ারফুল যে মাধ্যমটা, সেটা হচ্ছে অ্যানিমেশন। কারণ 3D অ্যানিমেশনের মাধ্যমে আমি কিন্তু এই যে কাহিনিটা আমি বললাম, হুবহু এরকম একটা ব্যাপার কিন্তু আমি তৈরি করতে পারি, এবং আমি যা ভাবছি ঠিক সেই জিনিসটাকে আমি অনেকটা কাছাকাছি কিন্তু আমি ফুটিয়ে তুলতে পারবো। তার মানে একজন মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য বা এই যে কমিউনিকেশনের যে ব্যাপারটা, তার চিন্তাটাকে অন্যদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে যে শক্তিশালী মাধ্যম এবং লেটেস্ট যে মাধ্যম, সেটাই হচ্ছে 3D অ্যানিমেশন। যেই কারণে এটা প্রতিটা সেক্টরে, আপনি যে সেক্টরগুলোর কথা বলছেন, বর্তমানে এমন কোনো সেক্টর নাই যেখানে 3D অ্যানিমেশনের প্রয়োগ হচ্ছে। আমরা যদি শিক্ষার ব্যাপার দিয়ে ধরি, এডুকেশনের দিক থেকে, এটা নিয়ে আমি কিছু এক্সপেরিমেন্টও করছি, এবং আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে গেলে কিছু রিসার্চ ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে আমি দেখেছি যে আমরা যখন কোনো একটা কিছুকে এই অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করি, এটা আমরা একটা পরীক্ষা করেছি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে, সেটা কিন্তু তারা অনেক দ্রুত অ্যাবজর্ব করে। ফর এক্সাম্পল আমি একটা বিষয় বলতে পারি যে এরকম একটা পরীক্ষা করা হয়েছিল যে সৌরজগৎ নিয়ে একটা আলোচনা হবে, সোলার সিস্টেম। একটা গ্রুপকে আমরা শুধুমাত্র টিচার, সে সোলার সিস্টেম সম্বন্ধে একটা লেকচার দিচ্ছে, সৌরজগতে কী আছে, সূর্য, তার চারপাশে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই যে গ্রহগুলো কীভাবে ঘুরছে তার একটা লেকচার দিল 5 মিনিটস। আরেকজন টিচার
আরেকটা ক্ষেত্রে করা হলো কি, এটার একটা অ্যানিমেশন দেখানো হলো পুরো সৌরমণ্ডলে এই গ্রহগুলো কীভাবে সূর্যের চারপাশে ঘুরছে, পুরো বিষয়টা একটা ভিজুয়াল দেখানো হলো। আরেকটাতে করা হলো কি, টিচার ওটা দেখাইলো আর টিচার আবার একটু ব্যাখ্যাও করলো। তো তিনটাতে আমরা যে ডাটাগুলো পেলাম, দেখা গেল যে সবচেয়ে বেশি অবশ্যই বুঝতে পারছেন যেখানে ভিজুয়ালি দেখানো হলো, টিচার আবার মাঝে মধ্যে কিছু এক্সপ্লেনেশনও দিল। এইটাতে পরে আমরা যে পরীক্ষাটা নিলাম, সেই পরীক্ষার ফলাফলে দেখা গেল এখানে স্টুডেন্টরা সবচেয়ে ভালো করেছে। আর তারপরে এটা হচ্ছে যারা শুধু ভিজুয়ালটা দেখছে তারা অনেক ভালো মনে রাখতে পারছে, আর যারা শুধু লেকচার শুনছে তাদের এটা খুবই মানে এটা একটা পড়ছিল। হ্যাঁ, তো এটা থেকে এটা অবশ্য আমরা সবাই জানি যে কোনো কিছু মানে যে আমরা যে বলি যে শতবার শোনার চেয়ে একবার দেখা উত্তম, ব্যাপারটা অনেকটা কিন্তু আসলে তাই। এবং অনেক ক্ষেত্রে আমরা এটা দেখেছি এবং এটা সবাই জানে। একটা বিষয় সবাই জানেন যে কিছুদিন আগে একটা মানে অ্যানিমেটেড ক্যারেক্টারকে ফলো করে আমাদের দেশের ছেলেমেয়েরা বিদেশি একটা ভাষা প্রায় শিখে ফেলেছে আর কি, এরকম। ওইটা কিন্তু খুব সিম্পল একটা অ্যানিমেটেড ক্যারেক্টার ছিল, বাট ওইটা বাচ্চারা কিন্তু খুব বেশি এটা গ্রহণ করেছে। তার মানে অ্যানিমেশনের মাধ্যমে আমরা কোনো কিছু যদি উপস্থাপন করতে পারি, এটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ হতে পারে। আরেকটা এক্সাম্পল বলা যায়, যেমন ধরেন যে একটা ফুরিস্টুক ইঞ্জিন কীভাবে কাজ করে, আমি যদি এই ব্যাখ্যাটা বুঝতে চাই তাহলে আমাকে বেশ কয়েক পেজ পড়তে হবে, কিন্তু পড়ার পরে আমি সেটা কতটুকু বুঝবো সেটা একটা সময়ের ব্যাপার। বাট আমি যদি এটা মাত্র 30 সেকেন্ড বা 1 মিনিটের একটা অ্যানিমেশনের মাধ্যমে আমি একটা ফুরিস্টুক ইঞ্জিনের ভিতরে কীভাবে সিলিন্ডারগুলো বা কীভাবে এখানে কম্বাসনের ব্যাপারগুলো ঘটে, পুরো মেকানিজমটা যদি আমি দেখিয়ে দিই, তাহলে কিন্তু এটা ওই 30 সেকেন্ড দেখেই যে কেউ কিন্তু বুঝে ফেলবে। তার মানে এটা শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে 3D অ্যানিমেশন। এটা তো গেল শিক্ষার ক্ষেত্রে। তারপরে ধরেন যেমন আরেকটা লেটেস্ট যে বিষয়গুলো আসছে, যেমন মেডিকেল ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, মেডিকেল ভিজুয়ালাইজেশন এটা আরেকটা সেক্টর যেটা আমাদের দেশে এখনও সেইভাবে শুরু হয় নাই, বাট বাইরে এটা কিন্তু ব্যাপক কাজ হচ্ছে। সেটা হচ্ছে কোনো একটা মেডিসিন বা কোনো একটা ইকুইপমেন্ট হিউম্যান বডিতে কীভাবে কাজ করে সেই বিষয়টাকে ভিজুয়ালি উপস্থাপন করা। হ্যাঁ, এটা যদি অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করা যায়, খুব সহজে বিষয়গুলো সম্বন্ধে মানুষ কিন্তু ধারণা দিতে পারে। এবং আর ওই যে বললাম যে মেডিসিন কীভাবে বডির মধ্যে কাজ করছে, সেটাও যদি ওইভাবে অ্যানিমেশনের মধ্যে ফুটিয়ে তোলা যায়, তাহলে এটা কিন্তু অল্প সময়ের মধ্যে মানুষজন এটা বুঝতে পারে। এটা তার মানে মেডিকেল ভিজুয়ালাইজেশনে মানে মেডিকেল সেক্টরেও এটা কিন্তু ব্যাপক ব্যবহারের একটা সুযোগ আছে এবং হচ্ছে অলরেডি, এবং আমাদের এখানেও সেটা শুরু হতে যাচ্ছে। আচ্ছা, তারপরে যেমন স্পেস রিসার্চ, আমি লেটেস্ট ব্যাপারগুলো বলছি। যেমন স্পেস রিসার্চে এই যে কিছুদিন আগে জানেন যে একটা নবযান আমাদের পার্শ্ববর্তী দেশের একটা নবযান কিন্তু চাঁদে ল্যান্ড করছে। এখন এটা ল্যান্ড করার আগে এটাকে কিন্তু আমরা যে দেখি যে এটা যাচ্ছে ল্যান্ড করছে, এগুলো কিন্তু সবই অ্যানিমেটেড মানে সিমুলেটেড জিনিস, কারণ ওইখানে তো কেউ ক্যামেরা নিয়ে বসেছিল না এটা দেখানোর জন্য, কিন্তু ওইখানে ওইটার থেকে ওই স্পেসশিপটার থেকে একটা ডাটা কালেক্ট করে সেটাকে কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। হ্যাঁ, আর চাঁদ তো পৃথিবীর অনেক কাছে, এখান থেকে আলো আসতে খুব অল্প সময় লাগে। আর অল কাইন্ডস অফ টেলিকমিউনিকেশন কিন্তু হয় আলোর গতিতে, যেটা হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল আমরা জানি। এর চেয়ে বেশি বেগে তো সম্ভব না। এখন এই যে মঙ্গলে যে স্পেসশিপগুলো পাঠানো হয়, যেমন এই যে কিউরিসিটি বা এই ধরনের যেটা যে নাসা যে পাঠিয়েছে, এখন মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর যে দূরত্ব, তাতে সবচেয়ে কাছাকাছি যে দূরত্বে আসলে পরেও দেখা যায় যে এই কমিউনিকেশনে মিনিমাম 4 থেকে 5 মিনিট মানে সিগন্যাল আসতে লাগে। আবার এটা 11 মিনিটও হয়ে যায় যখন দূরে যায়। মানে পৃথিবী থেকে একটা সিগন্যাল মঙ্গলে পৌঁছাইতে 11 মিনিট কয়েক সেকেন্ড সময় লাগবে, আবার আসতে অতটুকু সময় লাগবে। কাজে এটা দেখেন যে এখান থেকে একটা সিগন্যাল দিয়ে যে ওইটাকে একটা যন্ত্রকে কন্ট্রোল করবে, তার রেসপন্সটা যে বুঝবে, সেটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার, তাই না? এর মধ্যে এখানে একটা কিছু ঘটনা ঘটেও যেতে পারে, রাইট? তো এই ক্ষেত্রে করা হয় কি, বিশেষ করে যখন ওই স্পেসশিপটা যখন ল্যান্ড করে, ওই যে কিউরিসিটি যে যানটাকে এখানে ল্যান্ড করানো হয়েছে, ওই ল্যান্ড করার আগের যে সময়টা সবচেয়ে কাছাকাছি দূরত্বে যখন আসে, তখন এটা প্রায় 7 মিনিট বা 8 মিনিটের মধ্যে একটা গ্যাপ থাকে, মানে ওইটার সাথে কমিউনিকেশন গ্যাপ। ওই সময় কিন্তু ব্লাইন্ড মানে বিজ্ঞানীরা বুঝতে পারে না যে ওইটা কি সত্যি সত্যি ঠিক মতো ল্যান্ড করতে পারছে কিনা। এই পুরো ব্যাপারটাই কিন্তু সিমুলেশনের মাধ্যমে এই জিনিসটাকে তারা এখান থেকে অবজার্ভ করে এবং বুঝতে পারে যে এটা সঠিকভাবে যাচ্ছে। মোট কথা হচ্ছে যে স্পেস রিসার্চে উইদাউট অ্যানিমেশন মানে সিমুলেশন অ্যানিমেশন, স্পেস রিসার্চ বা স্পেসের কাজগুলো, মহাকাশের যে উন্নয়নের যে কাজগুলো হবে বা ফিউচারে মানুষ যে কাজগুলো করবে, এটা পসিবল। হ্যাঁ,
এরকম প্রতিটা সেক্টরে জ্ঞান বিজ্ঞানে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেক্টরে মানে এন্টারটেনমেন্টের ব্যাপারগুলো তো সবাই জানে, সেজন্য আমি সেটা বেশি বলছি না, কারণ আমরা তো জানি যে অ্যানিমেটেড ফিচার ফিল্ম, কার্টুন সব জায়গায় তো এটা ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, তাই না? এবং হলিউডের এমন কোনো মুভি খুঁজে পাওয়া যাবে না যার মধ্যে অ্যানিমেটেড কন্টেন্ট নাই। আমরা যদি টাইটানিকের কথা ধরি, মোর দেন 300 অ্যানিমেটেড শট ক্লিপ আছে। সেটা হয়তো আমরা বুঝতে পারি হ্যাঁ, যে বাইরের যত শটগুলো আমরা দেখি লং শট, হ্যাঁ শুধু ভিতরেরটা তো এটা স্টেজ তৈরি করা সেটা ভিন্ন, বাট লং শট যতগুলো এগুলো বেশিরভাগই কিন্তু আপনার অ্যানিমেটেড, ওই যে জাহাজটা ভেঙে পড়া সব কিছুই কিন্তু তৈরি করা, তাই না? এগুলো তৈরি করা। এছাড়া স্যার আরেকটা ফিল্ড সম্পর্কে আমি জানি যতদূর, সেটা হচ্ছে আমাদের দেশে আমাদের মানে লোকাল মার্কেটে সবচেয়ে বেশি যে জিনিসটা হয় সেটা হচ্ছে রিয়েল এস্টেট। এক্স্যাক্টলি, আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন, হ্যাঁ এটাকে বলা হচ্ছে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন। এটার মার্কেট বিশাল এবং আমাদের দেশের এটা বেশ বড় সড় একটা মার্কেট আছে। এবং এই মার্কেটটা মানে কিভাবে এটা হঠাৎ করে বিশাল একটা ডিমান্ড ক্রিয়েট করেছে, যদি আমি এই বিষয়টা একটু ডিটেলে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি যে ধরেন আমাদের দেশে তো এই যে বিল্ডিং বা রিয়েল এস্টেটের কাজগুলো আগের থেকেও ছিল, এবং এই কাজগুলো যারা করতো ধরেন এই যে যেমন বিভিন্ন মেলা যে হয়, শিল্প বাণিজ্য মেলা, এই ধরনের মেলায় যে স্টলের ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন বাসা বাড়ি বা রিয়েল এস্টেটের যে কাজগুলো এগুলো ছিল, এবং এই কাজগুলো বেশিরভাগ যেভাবে করা হতো এটা হাতে এঁকে করতো ডিজাইনাররা, অথবা এটা অটো ক্যাডে একটা 2D ডিজাইন করে সেভাবে কিন্তু জিনিসগুলো উপস্থাপন করা হতো। কিন্তু এটা অনেকটা এরকম যে ধরেন একটা সময়ে আমাদের দেশে আমরা জানি যে অনেক আগে যারা বাইক চালাতো তাদের কিন্তু হেলমেটটা ম্যান্ডেটরি ছিল না, কিন্তু যখন বাইকের সাথে হেলমেটটা ম্যান্ডেটরি করে দিল তখন কিন্তু হঠাৎ করেই হেলমেটের একটা ডিমান্ড ক্রিয়েট হয়ে গেল। ঠিক এই ক্ষেত্রে ব্যাপারটা এরকম ঘটছে, দেখা গেল যে দুই একজন যখন যারা একটু অ্যানিমেশনের কাজটা শিখলো, আমারই বেশ কয়েকজন স্টুডেন্ট শুরুর দিকে দেখা গেছে যে তারা কোনো একটা কাজের জন্যে ওইখানে হয়তো কাজের জন্য যে অফার দিছে সেখানে তারাও বিট করছে, এবং তারা হয়তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড না, বাট ওই কাজটাকে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে সুন্দর করে তারা উপস্থাপন করে কাজটা পেয়ে যাচ্ছে। যখন এই ব্যাপারটা হলো এবং আস্তে আস্তে বিষয়টা এমন হলো যে হঠাৎ করে ক্লায়েন্ট এটা ডিমান্ড করা শুরু করলো যে আমি এটা দেখতে চাই যে আমার এটা কেমন হবে, মানে 3D দেখতে চাই, সবাই বলে 3D, কেউ বলতো CG 3D, এটা দেখতে চাই। তো এর ফলে হলো কি এক্সিস্টিং যে মার্কেটটা ছিল তার মধ্যে হঠাৎ করে অ্যানিমেশনের ডিমান্ডটা তৈরি হওয়াতে এটা কিন্তু একটা বিশাল একটা মার্কেট তৈরি হয়ে গেছে, এবং যেটাকে আমরা বলছি যে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন। এবং এইটার এই কাজটা যারা করবে তারা মোটামুটি এটার জব সেক্টরে যেমন সুযোগ আছে, এটাতে ফ্রিল্যান্সিংয়েরও অনেক সুযোগ আছে। আরো কয়েকটা ফিল্ড আমার মাথায় আসছে, যেমন গেম ডেভেলপমেন্টেও তো অফকোর্স এটা তো এটা বুমিং সেক্টর গেম ডেভেলপমেন্টে, এবং এটা একটা মেজর পার্ট। আমি বলবো যে একটা গেমের যে টোটাল যে কাজটা হয় আপনারা জানেন যে এটা দুইটা পার্ট, একটা কোডিং মানে প্রোগ্রামিং এর পার্ট, একটা হচ্ছে ক্রিয়েটিভ পার্ট। তো ক্রিয়েটিভ পার্টটা কিন্তু মোর দেন 70%, রাইট? অর্থাৎ এটার মধ্যে যে এনভায়রনমেন্ট ক্রিয়েশন, ক্যারেক্টার ডিজাইন, ক্যারেক্টার অ্যানিমেশন, এই সব কাজগুলো এগুলো কিন্তু যে মূল যে ওটা পরের যে কাজটা হয় সেটা তো সফটওয়্যার দিয়ে বা কোডিং করে কাজটা করা হয়, ওই পার্টটার চেয়ে এই পার্টটা কিন্তু অনেক বড়। সো একটা গেম ইন্ডাস্ট্রিতে এখানে যে কয়জন কোডিংয়ে এক্সপার্ট বা প্রোগ্রামার লাগবে তার চেয়ে অনেক বেশি কিন্তু এই দরকার হবে আপনার যারা 3D এক্সপার্ট, মানে যারা 3D মডেলিং এবং অ্যানিমেশনে। এবং স্যার আমার মনে হয় আমাদের দেশে আরো একটা ফিল্ডে খুব ভালো অ্যানিমেশন ইউজ হয়, সেটা হচ্ছে প্রোডাক্ট শোকেস করার যে ব্যাপারটা, স্পেশালি বিজ্ঞাপনে আমরা দেখি, বিজ্ঞাপনে টিভি কমার্শিয়ালের এটাতে আমার নিজেরও অনেকগুলো কাজ, আমি একটা সময় আসলে টিভি কমার্শিয়ালের কাজই করতাম, মানে যখন আমি 3D অ্যানিমেশনটা শিখি শুরুর দিকে কিন্তু আমাদের দেশে টিভি কমার্শিয়ালের কাজের এটা এখনো আছে, মানে টিভি খুললে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখি দেখবেন যে প্রত্যেকটা বিজ্ঞাপনে কম বেশি কিন্তু অ্যানিমেশনের কাজ থাকে। তা আমি এই রিলেটেড যেমন আমি একটা এক্সাম্পল বলতে পারি, আমি শুধুমাত্র একটা মর্টিনের যে কাজ, মর্টিনের বিজ্ঞাপন সে অনেক আগে, আমি 2002-03 কথা বলছি, সেই সময় মর্টিনের আমি অনেকগুলো মানে সিকোয়েন্স করেছিলাম এই বিজ্ঞাপনে, এবং আরও অন্যান্য বিভিন্ন রিয়েল এস্টেট ফার্মের, এবং এটার কিন্তু একটা বেশ বড় সড়ো মার্কেট আছে। যদিও আমাদের দেশে সেভাবে কিন্তু এটার কোনো সার্ভে করা হয় নাই, তবে আমি 2014-15 দিকে 14 সালের দিকে একটা প্রথম আলো একটা সার্ভে করেছিল, সেখানে দেখা গেছে যে আমাদের ভিজুয়াল মিডিয়া প্রায় 12,000 কোটি টাকার মার্কেটের মধ্যে 3,000 কোটি টাকার উপরে একটা মার্কেট আছে এই অ্যানিমেশন এবং এই রিলেটেড ফিল্ডে, এবং এটা এই সময় এটা যে অনেক বেশি বেড়ে গেছে এতে কোনো সন্দেহ নেই, কারণ প্রতিটা সেক্টরেই কিন্তু আপনার অ্যানিমেশন দরকার পড়ছেই, তাই না?
আমি এই ব্যাপারটা সবার বোঝার স্বার্থে আর একটু ভেঙে বলতে চাই যে অ্যানিমেশনটা যে বিজ্ঞাপনে কিভাবে ইউজ হয়। আমরা অনেকেই মনে করি, যেমন একটা চিপসের বিজ্ঞাপন যদি আমরা দেখি, তাহলে একটা চিপসের প্যাকেট উড়ে উড়ে এসে প্যাকেটটা খুলে যাচ্ছে, ভেতর থেকে আবার চিপস বের হচ্ছে, অনেকে ফিল করতে পারে এটা ক্যামেরা দিয়ে শুট করা, বাট এটা কিন্তু অ্যানিমেশন। কিংবা একটা আইসক্রিম দেখা গেল যে আইসক্রিমের যে পার্টগুলো সেগুলো সব একসাথে হয়ে একটা আইসক্রিম তৈরি হয়ে যাচ্ছে। তো এই ধরনের বিজ্ঞাপন আমরা অহরহ দেখি, এবং আমি নিজেও আগে চিন্তা করতাম যে এগুলো কিভাবে শুট করে, আমার কাছেও মনে হতো যে ক্যামেরায় শুট করা, কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে না, এগুলো সবই অ্যানিমেশন। তার মানে আমরা প্রতিটা বিজ্ঞাপনে, শুধু তো টেলিভিশন না, এখন যত ওবিসি হচ্ছে যেগুলো সোশ্যাল মিডিয়ার জন্য হয়, হ্যাঁ ওখানেও কিন্তু 3D অ্যানিমেশনের ব্যবহার হয়। তার মানে আমরা বেশ কিছু ফিল্ড দেখলাম স্যার যেগুলোতে 3D অ্যানিমেশন ইউজ হয়। এখানে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনি যে ব্যাপারটা বললেন, আসলে এটা এরকম যে আমরা মর্টিনের একটা বিজ্ঞাপনের সময় মর্টিনের ওইখানে ছিল যে মায়ের হাতে যখন নাকি মর্টিন, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, ওইটা যখন নাকি স্প্রে করছে, স্প্রেটা যে করছে, সেই স্প্রেটা যে বের হচ্ছে সেটা কিন্তু ওই ক্যামেরা দিয়ে স্প্রেটা একজ্যাক্ট ফুটিয়ে তোলা কিন্তু কঠিন। সেটা কিন্তু অনেকবার মানে স্প্রের ওই যে অ্যারোসলের ক্যানগুলো একদম খালি করে ফেলছে, কিন্তু সঠিক রেজাল্টটা কিন্তু পাচ্ছে না। এটা কিন্তু পরে অ্যানিমেশনের মাধ্যমেই ওই স্প্রেটাকে বোঝানো হয়েছে। ওকে স্যার, তো আপনি অনেকগুলো ফিউচারিস্টিক ব্যাপার বললেন যেখানে 3D অ্যানিমেশনের কাজ হয়, যেমন স্পেস রিসার্চ কিংবা মেডিকেল সায়েন্সে মেডিকেল ভিজুয়ালাইজেশনে ইউজ হয়। তো আমরা অনেকেই একটা কাজ শিখতে গেলে অনেকেই ফিউচার নিয়ে খুব টেনশনে থাকি যে এটার ফিউচার কি হবে, কারণ এআই এসে আমাদের মনের মধ্যে এই ভয়টা ঢুকিয়ে দিয়েছে যে আমাদের এইটা থাকবে কি থাকবে না। আপনার কি মনে হয় ফিউচারটা কেমন? আচ্ছা, হ্যাঁ, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিষয়টা, এটা আসলে মানে মানব জাতির যে উন্নয়নের যে ধারা, এই ধারাবাহিকতা এটা কিন্তু আসতোই সামনে। যেমন আমরা এখন যে মোবাইল ইউজ করছি বা এখন যে টেকনোলজিগুলো ইউজ করছি, আমরা যদি বলি যে এই টেকনোলজিগুলো কেন আসলো, হ্যাঁ এখন কিন্তু আমরা জানি যে এটা ছাড়া কিন্তু আমাদের চলবে না। এটা কি আমাদেরকে মানে থামিয়ে দিয়েছে নাকি আরও সামনে অগ্রসর হওয়ার পথ তৈরি করেছে, বরং এটা আমাদেরকে কিন্তু সাপোর্ট দিচ্ছে, তাই না? তো আমি যেটা মনে করি, এবং এটাই আসলে বাস্তবতা, সেটা হচ্ছে যে এআই আমাদের কাজের মানকে বা আমাদের চিন্তাভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, সেটাই হবে, এবং এটা আমাদের সহযোগী হিসেবে কাজ করবে। তবে এখানে একটা সতর্ক হওয়ার যে বিষয়টা আছে, সেটা হচ্ছে যে একদম মানে বেসিক মানে মিডিয়াম ক্যাটাগরির যে কাজগুলো, মানে যে দক্ষতা, যে অল্প স্বল্প কাজ করে একটা জিনিস তৈরি করে ফেলা, হ্যাঁ সেই জায়গাগুলো একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এবং এটা তো ঠিক, এখন কিন্তু মানুষ যতই দিন যাচ্ছে, মানুষ কিন্তু আর অল্প কোনো কিছুতে ওইভাবে স্যাটিসফাই থাকছে না, আরও বেটার জিনিস চায়। তো সেই বেটার জিনিস পাওয়ার জন্য কিন্তু তাকে এআই সাপোর্ট নিয়েই আগাতে হবে, তাই না? এখন এই সাধারণ কাজগুলো যেগুলো মানুষ সবসময় করতে পারতো, সেটা হয়তো এআই দ্রুততার সাথে করে দিচ্ছে, কিন্তু ওই কাজে তো মানুষ এখন স্যাটিসফাই না, তারা আরও একটা ভালো কাজ চায়। তো তার জন্য তো মানুষের সেই ব্যাপারটা লাগবে। আর সবচেয়ে বড় কথা, আমি যেভাবে অন্যভাবে যদি আমরা একটু দেখি, যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে কিন্তু মূলত লজিক নিয়ে কাজ করে, তার কিন্তু ইমোশনাল বিষয়টা কিন্তু তার নেই, কিন্তু হিউম্যান ব্রেন, হ্যাঁ, কারণ ওইটাও কিন্তু মানুষের ব্রেনটাকে অনেকটা মানে মিমিক করে, মানে অনুকরণ করেই কিন্তু বিষয়গুলো তৈরি করে, তাই না? কিন্তু হিউম্যান ব্রেনের যে পাওয়ার, আমাদের কিন্তু ব্রেনের দুইটা সাইড, লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার, মানে আমরা একই সঙ্গে লজিক্যালিও যেমন চিন্তা করতে পারি, আমরা কিন্তু ইমোশনালিও ভাবি, মানে আমাদের ইমোশন পার্টটাও আছে। রাইট ব্রেন হচ্ছে ইমোশনাল ব্রেন। সো আমাদের এই দুই ব্রেনের যে কম্বিনেশান, এইটা আমাদেরকে মানে এটার সাথে কম্পিট করার মতো এখনো সেই প্রযুক্তিগুলো হয় নাই। হয়তো আরও বহু শত বছর পরে কিছু আসতেও পারে, সেটা এখনো আমরা জানি না। তবে আমরা যেটা বলবো যে এআইটাকে আমাদের সহযোগী হিসাবে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কাজটা আরও সহজ হবে এবং আমরা আগের চেয়ে আরও অনেক ভালো কাজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আরেকটা বিষয় এখানে চলে আসে প্রশ্নের সাথে, যে 3D অ্যানিমেশন বা এই ফিল্ডে কাজ করে কেমন ইনকাম হতে পারে মানুষ? যদিও আমিও বিশ্বাস করি যে টাকা কিংবা ফাইনাল যে রেজাল্টটা সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে আমার স্কিল অর্জন করলে সেটা একটা কনসিকোয়েন্স আসবে অটোমেটিক। তারপরে সবাই জানতে চায় যে এখানে আসলে কি পর্যন্ত। একদমই ঠিক কথা, কারণ আমিও বিভিন্ন জায়গায় যখন এই বিষয়ে কোনো কথাবার্তা বলি, দেখা যায় যে সবাই কিন্তু এটা জানতে চায় যে আমি এইটা শিখে আমার ইনকাম কেমন হবে বা কী হবে। তো এটা আমি অবশ্যই স্পেসিফিক অ্যান্সারটা দিব। তার আগে আমি একটু যদি আমার বিষয়টা বলি, যে আমি যে সময়ে এই বিষয়টাতে মানে কাজ করব বলে ঠিক করলাম বা এটা আমি শেখা শুরু করলাম, আমি কিন্তু এটা কখনো ভাবি নাই যে আমি এটা দিয়ে কত টাকা আর্ন করব, কারণ এটা আমার একটা পছন্দের জায়গা এবং একটা প্যাশনের জায়গা ছিল। এবং আমি সেই প্রফেশন এবং প্যাশন, কারণ আমি যে সময় শুরু করেছি তখন কিন্তু এটা যদি আপনারা সেই 95-96-এর কথা চিন্তা করেন, তখন কিন্তু ইউটিউব বলেন, গুগল বলেন, এগুলো কিন্তু কোনো কিছুই ছিল না।
সো এটার সম্বন্ধে ইনফরমেশন বা কাজের জায়গাগুলো কেউ জানতো না, কিন্তু এটা আমার একটা ভালো লাগার জায়গা থেকে কিন্তু আমি এই বিষয়টাতে এটাকে আমি ধরে রেখেছিলাম এবং আমি শিখছি, শেখাচ্ছি, কাজ করেছি, ডেভেলপ করছি, এখনও আছে। তো বিষয়টা হচ্ছে এটা যে আমার প্যাশনটাকে আমি প্রফেশনে নিয়ে আসছি। তো এখন এটা হচ্ছে কি যে এখন এটা অনেকে জানতে চায়, এটা ঠিক আছে, কিন্তু আমি বলবো যে যদি কেউ এটাতে তার দক্ষতা তৈরি করে তাহলে তার আর্নিং নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারপরে আরও অনেকে স্পেসিফিক জানতে চায় যে আমি কতটুকু পারবো। তো সেটা বলি যে এটা এমন আছে যে 3Dতে বিশেষ করে দেখা যায় যে মোটামুটি 2-3 মাসের একটা বেসিক কোর্স করেও অনেকে বিগিনিংয়ে মানে স্টার্টিংয়ে 15-20 হাজার বা 25 হাজার টাকা দিয়ে শুরু করতে পারে, মানে অ্যাটলিস্ট মানে 15,000 টাকা দিয়ে তার কাজকর্ম শুরু করতে পারে। সে হয়তো কোথাও ইন্টার্ন দিয়ে শুরু করবে, এবং এটাতে আরেকটা ব্যাপার যে হয়তো ভাবতে পারে যে আমি 15,000 টাকা দিয়ে শুরু করলাম, আমি কত বছরে বা কিভাবে আমার ইনক্রিমেন্টটা কেমন হবে। এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে কি, এটা এমনই একটা সেক্টর যে সেক্টরের ইনক্রিমেন্টটা অন্য যে কোনো সেক্টরের সাথে মানে কখনোই কম্পারেবল না, মানে এটা অনেক গুণ মানে ধাপে ধাপে যে বাড়ে সেটা একই সঙ্গে জাম করে করে বাড়ে। দেখা যায় যে 15,000 টাকা দিয়ে হয়তো একটা জায়গায় জব শুরু করছে, দেখা গেলো 3 মাসের মধ্যেই তার স্যালারি হয়তো 30,000 টাকা হয়ে যেতে পারে, এবং হয়েছে এরকম অনেক ঘটনাও আছে যার আমি সাক্ষী। তো এই ব্যাপারগুলো কিন্তু আছে, এবং দেখা যায় যে হয়তো 1 বছরের মধ্যে সে 6 ডিজিটেও পৌঁছে যেতে পারে যদি তার মানে স্কিল এবং কাজের যোগ্যতা বা দক্ষতা সেই পর্যায়ে থাকে। সো এখানে হচ্ছে যে যত নিজেকে দক্ষ করে তুলবে, নলেজেবল করবে, তার আর্নিং কিন্তু তত বেশি হবে, এটা কোনো লিমিটেশনস নেই। আর এটার যেটা সুবিধা সেটা হচ্ছে যে আরেকটা ব্যাপার যে আমরা অনেক ক্ষেত্রে জবের ক্ষেত্রে যেটা হয় যে জবটা আমি কোথায় করব, দেখা গেল যে হয়তো টার্গেট করছে যে বাংলাদেশ, আমাদের দেশে, কিন্তু আমাদের দেশে তো এটা একটা লিমিটেশনস আছে, এবং আমরা এটা জানি যে প্রচুর 30-40 লাখেরও বেশি শিক্ষিত বেকার কিন্তু আছে, বুঝছেন, যাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে। কারণ কাজের জায়গা না থাকলে আমি কাজটা পাবো কোথায়? বাট এই সেক্টরে যদি আপনি কাজ শিখেন, আপনার মার্কেট কিন্তু নট অনলি বাংলাদেশ, আপনার মার্কেট হচ্ছে সারা দুনিয়া, মানে হোল ওয়ার্ল্ড হচ্ছে আপনার মার্কেট। তো সেই ক্ষেত্রে তো আপনি বুঝতেই পারেন, আপনার যদি দক্ষতা থাকে, আপনার যদি একটা ইন্টারনেট কানেকশন থাকে, আপনি যদি কাজ পারেন, তাহলে আপনি কোথায় বসে কাজ করছেন এটা কোনো ফ্যাক্টর না। আপনার ক্লায়েন্ট বা আপনার যে এমপ্লয়ার, আপনি জবও করতে পারেন, এখন তো রিমোট জবও করে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা রিমোট জব করে এবং মাসে বেশ কয়েক হাজার ডলার আর্ন করছে, সেটা যেমন আছে, আবার অনেকে ফ্রিল্যান্সিং করেও করছে। কাজেই এটাতে দক্ষতা অর্জন করলে এটা মানে ওই কত টাকা স্যালারি পাবো বা জব পাবো কিনা এই চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। এবং স্যার আমি এরকমও জেনেছি যে আমাদের দেশ থেকে অনেকেই আছে হলিউড স্টুডিওতেও কাজ করছে। এক্স্যাক্টলি করছে। তো সেখানে পেমেন্টটা নিশ্চয়ই অনেক বেশি হবে। আমাদের দেশের অনেক ছেলে আছে, হ্যাঁ, আমি দু একজনের নাম উল্লেখ করতে পারি, যেমন ধরেন তানভীর এমিন ইসলাম, হ্যাঁ, ও যে বিষয়টা করে সে ক্যারেক্টার আর্টিস্ট, এবং আমরা যে গেমগুলো দেখি সবচেয়ে পপুলার যে গেমগুলো আছে এই গেমের যে ক্যারেক্টারগুলো, অনেক ক্যারেক্টারের ডিজাইন সে করেছে। এবং যেটা হয় কি যে দেখা যায় যে তার মানে স্যালারির বিষয়টা বাদ দিয়ে দেই, সেটা তো বোঝাই যাচ্ছে যে কেমন হবে, সে এখন বাইরে একটা দেশে আছে, আর তার আন্ডারে অনেকগুলো স্টুডিও আছে যেখানে প্রায় কয়েক হাজার আর্টিস্ট তার আন্ডারে কাজ করছে, 3D আর্টিস্ট। তো বিষয়টা হচ্ছে এটা যে এই ক্ষেত্রে যদি কেউ দক্ষতা তৈরি করতে পারে তাহলে তার কাজের বা তার আর্নিংয়ের আমরা কোনো বার বা লিমিট করতে পারবো না। এবং এটা তো স্যার আপনি নিজে এক্সপিরিয়েন্সই করেছেন, আপনার অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি অনেক সাকসেসফুল, অনেকে, এবং আমার অনেক স্টুডেন্ট আছে যারা জব তো মানে কোনো বিষয় না, তাদের অনেকের নিজস্ব প্রতিষ্ঠান আছে, মানে ইন্ডাস্ট্রি তারা ডেভেলপ করেছে, প্রতিষ্ঠান ডেভেলপ করেছে, যেখানে আরও বহু মানুষ সেখানে জব করছে। তো এখানে এই ব্যাপারটাতে যারা দক্ষতা তৈরি করবে তারা কিন্তু এভাবেও করতে পারে, সে নিজে একটা ইন্ডাস্ট্রি, এবং সে চাইলে আরও অনেককে সেই কাজের মধ্যে ইনভলভ করতে পারে। অনেককে কাজের মধ্যে ইনক্লুড করার যে প্রশ্নটা আসলো স্যার, তাহলে সব অবশ্যই শিখতে হবে 3D অ্যানিমেশনটা। তো আমরা এখন একটু শিখার প্রসেসটা নিয়ে কথা বলতে চাই। প্রথমে আসি স্যার, 3D অ্যানিমেশন যখন কেউ শিখবে, শুরুটা তো অবশ্যই সবার ফাউন্ডেশন দিয়ে হয়, একদম বেসিক থেকে হয়। একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, যেমন আমি স্যার যেমন বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি, বিবিএ করেছি, কেউ যদি কম্পিউটার সায়েন্সেও পড়ে, তো আমরা এখানে অনেকগুলো সাবজেক্ট পড়ি, তারপরে কেউ একটাকে কনসেন্ট্রেশন নিয়ে তারপরে ওটাকে মেজর সাবজেক্ট হিসেবে ধরে ফিউচারে হচ্ছে সেটা নিয়ে প্রসিড করে। তো আমি যতটুকু জানি যে 3D অ্যানিমেশনের ব্যাপারটাও কাইন্ড অফ এরকম, এখানে অনেকগুলো ক্ষেত্র আছে বা সেক্টর আছে। জি স্যার, এটা একটু এক্সপ্লেন করতেন যদি, যে কি কি পার্ট আছে এখানে 3D অ্যানিমেশনে। যেমন ধরেন যে মডেলিং একটা সেক্টর, 3D মডেল ক্রিয়েট করা, টেক্সচারিং, ম্যাটেরিয়াল, লাইট সেটআপ,
তারপরে যেমন অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্ট, অনেকগুলো সেক্টর কিন্তু আছে। আচ্ছা, এখন অনেকে ভাবে যে আমি এখন কোনটাতে কাজ করব। আমি একটা কমন এক্সাম্পল সবাইকে দিই, আপনি যেমনটা বললেন ঠিক এরকমই আরেকটা এক্সাম্পল কমনলি আমি বলি, সেটা হচ্ছে যে যেমন এমবিবিএস, যে ডাক্তাররা যেমন এমবিবিএস করে। দেখেন একজন এমবিবিএস ডাক্তার, সে কিন্তু তাকে কিন্তু কেউ হার্ট স্পেশালিস্টও বলবে না, আই স্পেশালিস্টও বলবে না, বা নিউরো সার্জনও বলবে না, তাই না? সে কিন্তু সব বিষয়ে মোটামুটি প্রেসক্রিপশন লিখতে পারবে। সে পেটের ব্যথা হলেও লিখতে পারবে, চোখের সমস্যা লিখতে পারবে, কিন্তু সে কোনো স্পেশালিস্ট না। কিন্তু এটার পরে সে যদি স্পেশালিস্ট হতে চায়, তাহলে কিন্তু তাকে কোনো একটা পার্টিকুলার সেক্টরে আবার এমডি অথবা এফসিপিএস এ ধরনের হায়ার স্টাডিজে যাওয়া লাগবে, তাই না? আমাদের এই সেক্টরও তাই। প্রথমে যে এই সেক্টরে কেরিয়ার বিল্ড আপ করতে চায়, তাকে কিন্তু প্রথম এই 3D অ্যানিমেশনে একটা ফাউন্ডেশন বিল্ড আপ করতে হবে। অর্থাৎ তার মডেলিংটাও জানতে হবে, মডেলিংয়ের বেসিক কৌশলটা জানতে হবে, তার টেক্সচারিং কী করে করে, ম্যাটেরিয়াল কী করে তৈরি করে সে বিষয়টাও জানতে হবে। পাশাপাশি তাকে জানতে হবে লাইট কিভাবে সেট করে, ক্যামেরা কিভাবে অপারেট করে, এবং অ্যানিমেশনের কলা কৌশলগুলো জানতে হবে। তারপরে ফাইনালি সে রেন্ডার করে আউটপুট কিভাবে বের করবে, এই সব বিষয় জানার পরে ইফেক্টের কাজও কিছু জানতে হবে। কিন্তু সে সবই জানবে, এবং সে চাইলে এটা দিয়ে কিন্তু সে একটা আউটপুটও বের করতে পারবে। যেমন একজন এমবিবিএস ডাক্তার কিন্তু একটা প্রেসক্রিপশন লিখতেও পারে, সে রোগীর চিকিৎসাও দিতে পারে। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রে একজন অ্যানিমেটর কিন্তু এই ফাউন্ডেশন কোর্স করার পরে সে একটা কমপ্লিট কাজ কিন্তু করতে পারবে, এতে তার কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি তাকে কোনো একটা স্পেশালি কোনো একটা বিষয়ের উপরে অনেক ডিটেল কাজ বা ওই টাইপের কিছু করতে বলা হয়, সেই ক্ষেত্রে তাকে আরও লার্ন করতে হবে। যেমন যদি বলা হয় যে খুব অ্যাডভান্স টাইপের কোনো একটা ম্যাটেরিয়াল তৈরি করবে, হ্যাঁ, একটা স্পেসিফিক কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে দিল যে হুবহু এই ম্যাটেরিয়ালটাই আমার লাগবে, ক্লায়েন্ট এটা বললো, দেখা গেলো সেই ম্যাটেরিয়ালের নিয়মকানুনগুলো জানে। হয়তো ফর এক্সাম্পল যে একটা বিশেষ ধরনের গ্লাস, ক্লায়েন্টের যে বোতলটা আছে সেটা একটা বিশেষ, ওই গ্লাসের বিশেষ বৈশিষ্ট্য আছে, সে ওই বৈশিষ্ট্যটাই চায়। কিন্তু যে ফাউন্ডেশন যারা জানবে তারা কিন্তু গ্লাসটা তৈরি করতে পারবে ঠিকই, এবং সে অনেক রকম গ্লাস বানাইতে পারে, কিন্তু এক্স্যাক্টলি ওইটা আনার জন্য তার যে ওই জায়গাটার যে দক্ষতাটা, সেটাতে হয়তো তার কিছু গ্যাপ থাকতে পারে, যেটা সে পরবর্তীতে হয়তো অ্যাডভান্স লাইটিং ম্যাটেরিয়াল নিয়ে যদি আরও স্টাডি করে বা ট্রেনিং করে, শিখে স্কিল ডেভেলপ করে, দেন সে ওইটা করতে পারবে। এটা প্রত্যেকটা সেক্টরে তাই। এখন এই সেক্টরে দেখা যায় যে কেউ হয়তো মডেলিংকে পেশা হিসাবে নেয়, সে নিজেকে 3D মডেলার বলে, তাদের ডেজিগনেশনটা আমরা প্রতিনিয়ত দেখছি কি যে অসংখ্য ডেজিগনেশন তৈরি হচ্ছে এই সেক্টরে। যেমন 3D মডেলার, 3D আর্টিস্ট বলে, যে মোটামুটি ওভারঅল বিষয়গুলো ম্যানেজ করে, 3D জেনারেলিস্টও বলে অনেককে, এটা একটা পজিশন। তারপর ক্যারেক্টার অ্যানিমেটর, ক্যারেক্টার অ্যানিমেটর হচ্ছে যে কেউ যদি মনে করেন যে একটা অ্যানিমেটেড ফিচার ফিল্ম বা এরকম কিছু বানাবে, কার্টুন অ্যানিমেশন বা এরকম কিছু একটা তৈরি করবে, তাহলে তার কিন্তু ক্যারেক্টারের বিষয়ে জানতে হবে। এখন এই ক্যারেক্টার ডেভেলপমেন্টের যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে ক্যারেক্টার মডেলিং। ক্যারেক্টার আর্টিস্ট যারা আছে তারা কিন্তু এই ক্যারেক্টারগুলো বিল্ড আপ করে, এবং এটাতে বিভিন্ন ধরনের সফটওয়্যার, আমরা যেমন ধরেন 3D স্টুডিও ম্যাক্স হোক, মায়া, ব্লেন্ডার, সিনেমা 4D, সেই সাথে কিন্তু কেউ যদি এগুলোতে তারা ফাউন্ডেশন তৈরি করতে পারে। কিন্তু কেউ যদি চায় যে আমি ক্যারেক্টার মডেলার হিসেবে আমার ক্যারিয়ার বিল্ড আপ করবো, তখন তার যদি 3D স্টুডিও ম্যাক্সের ফাউন্ডেশনটা থাকে অথবা মায়ার ফাউন্ডেশনটা থাকে, দেন এরপরে সে করবে কি, এই ফাউন্ডেশনটা কমপ্লিট হওয়ার পর তারপরে তার যে রুটম্যাপটা হবে সেটা হচ্ছে যে সে জি ব্রাশটাতে যাবে। যদি সে ক্যারেক্টার মডেলার হিসাবে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, তাকে অবশ্যই তখন জি ব্রাশটা লাগবে। কিন্তু জি ব্রাশে যাওয়ার আগে তার কিন্তু এই যে ফাউন্ডেশনটা থাকতে হবে। এই ফাউন্ডেশন না থাকলে সে হুট করে এটাতে যে ওই বিষয়গুলো বুঝতে পারবে না। স্যার, এর মধ্যে আমি একটু জানিয়ে রাখি, যেহেতু স্যার বললো 3D অ্যানিমেশনের একটা মানে এমবিবিএস কোর্স মোটামুটি আপনাদের করতে হবে সবগুলো বিষয় নিয়ে। তো আমাদের খুব আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে স্যারকে আমাদের সাথে পেয়েছি। আপনারা সবাই জানেন আমার একটা প্ল্যাটফর্ম আছে টেকালয়.com, যেখানে আমরা বিভিন্ন এরকম বিষয়ে কোর্স করিয়ে থাকি, দক্ষতা রিলেটেড। এবং এতদিন পর্যন্ত আমার কোর্সই চলছিল টেকালয়ে ভিডিও এডিটিংয়ের উপর, কিন্তু এখন আমরা এটাকে আরও এক্সপ্যান্ড করছি, এবং এরকম ডিমান্ডিং একটা স্কিল 3D অ্যানিমেশন, যেটা নিয়ে স্যার বললো যে এটার ফিউচারে প্রচুর ডিমান্ড আছে। তো এই স্কিলটা নিয়ে স্যার নিজেই আমাদের এখানে একটা কোর্স করাচ্ছেন, এবং এই কোর্সটা হচ্ছে এরকম একটা ফাউন্ডেশন কোর্স, যেখানে আপনি এই 3D অ্যানিমেশনের যত বিষয় আছে সব কিছুই পেয়ে যাবেন। মানে আপনার ফাউন্ডেশন স্কিলটা এখানে দক্ষ হয়ে যাবে। আপনি যে প্যাডেস্টালের উপর দাঁড়িয়ে আপনি বাকি জিনিসগুলোর দিকে যাবেন কিংবা এক্সপার্ট হবেন, সেই জিনিসের একদম বেসিক থেকে শুরু করে ফাউন্ডেশন স্কিলটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এবং এই কোর্সটা আমাদের টেকালয়ে আছে, এবং এটা দুইভাবে আপনারা চাইলে করতে পারেন। কেউ চাইলে এটার একটা রেকর্ডেড কোর্স আছে, মানে অন ডিমান্ড ভিডিও,
সেটাও করতে পারেন। আবার লাইভ কোর্সও আছে যেখানে স্যার নিজে জুমের মাধ্যমে ক্লাস নেবেন এবং আপনারা সেখানে জুমের ক্লাস করার পরে কোনো প্রশ্ন থাকলে সেটাও স্যারকে ক্লাসে করতে পারবেন। তার মানে লাইভ ক্লাসটা অনেকটা বেশি ইন্টারেক্টিভ হয়, যে কারণে আমরাও দেখছি আমাদের প্রত্যেকটা কোর্সেরই লাইভে আমরা রেসপন্স একটু বেশি পাচ্ছি। সো আপনারা কেউ যদি লাইভ কোর্সে ভর্তি হতে চান, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গেলে আমাদের যে ওয়েবসাইটের কোর্সের পেজটা আছে ওখানে আরও অনেক ডিটেল আছে, পাশাপাশি আমাদের একটা সাপোর্ট নাম্বারও আছে, আমি স্ক্রিনে দিয়ে দিব, পাশাপাশি ডিসক্রিপশনেও থাকবে। আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করে এই কোর্স রিলেটেড আরও কোনো তথ্য যদি জানতে চান, ইনফরমেশন যদি চান, তাহলে সেটাও আপনারা নিতে পারবেন। তো স্যার আমরা আবার আলোচনায় আসি, শেষের দিকে আমরা চলে আসছি একদম আলোচনার। তো আমরা এই কোর্সটা নিয়ে যেহেতু কথা বলছিলাম স্যার, এই কোর্সে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে অনেকেই চিন্তা করে যে আমার কম্পিউটার কনফিগারেশন কেমন লাগবে, মানে 3D অ্যানিমেশন নাম শুনলে মনে অনেক হেভি কিছু দরকার পড়বে। স্যার এইটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে কেমন কনফিগারেশনের পিসি দরকার। এটাও আপনি ঠিকই বলেছেন, এটা একটা খুবই কমন একটা কোশ্চেন। কারণ অনেকেই ভাবে যে আমি 3D অ্যানিমেশন শিখবো, এটা শুনে যে এটা অনেক হাই লেভেলের একটা কোর্স, হাই কোর্স, এর জন্য আমার না জানি কী ধরনের পিসি লাগবে। এটা কমন, আমি প্রায় সব জায়গায় যেখানে এই অ্যানিমেশন নিয়ে কোনো কথাবার্তা হয়, এটা একটা কমন কোশ্চেন যে আমার কম্পিউটার কনফিগারেশনটা কী হবে। তা আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে ঠিক এই মুহূর্তে মার্কেটে আপনি যদি একটা কম্পিউটার কিনতে চান, আপনার সবচেয়ে লোয়েস্ট বাজেটে আপনি যে কম্পিউটারটা কিনবেন সেটা দিয়ে আপনি শিখতে পারবেন। কারণ শেখার সময় আপনার কখনোই, আমি সবাইকে বলি যে শেখার সময় আপনার অনেক পাওয়ারফুল মেশিন কোনোভাবেই দরকার নাই। হ্যাঁ, কারণ ওই পাওয়ারফুল মেশিনটা কখন দরকার, যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন এবং আপনার একটা টাইম প্রেশার আছে, ক্লায়েন্ট আপনাকে বলে দিচ্ছে যে আমাকে এটা 2 দিনের মধ্যে কাজটা দিতে হবে, তখন আপনি কিন্তু একটা টাইম প্রেশারে থাকেন। তখন আপনার বিশেষ করে আপনার আউটপুট বের করার যে প্রসেস, রেন্ডারিংয়ের যে প্রক্রিয়া, সেখানে কিন্তু একটা সময় নিয়ে নেয়। সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারের র্যাম, আমরা যেটা বলি যে র্যাম বা প্রসেসর, এগুলোর একটা ভালো রকমের একটা কনফিগারেশন বা ডিমান্ড থাকতে হয়। বাট যদি কেউ চায় যে আমি শিখবো, সেই ক্ষেত্রে যেমন 3D Studio Max সফটওয়্যারটার, এটা তো আমরা গুগল করলেই দেখতে পারি যে এটার যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যে 8 GB র্যাম থাকলেই কিন্তু চলে। আর আমার জানা মতে যখন 8 GB নিচে আসলে এরকম স্লট, র্যামের স্লট পাওয়া যাবে না। তো 8 GB, আর এটা কোরাই 3-তেও করতে পারবে চাইলে, বাট লেটেস্ট জেনারেশন হলে কোরাই 3-তেও করতে পারবে, কোরাই 5 মানের যদি প্রসেসর হয়। আর সেই সাথে হার্ড ডিস্ক তো যেটা একদম মিনিমাম যা সেট করবে তাতেই হবে। আর এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড থাকলে ভালো, না থাকলে যে পারবে না তা না, বিল্ট ইন মাদারবোর্ডের সাথে যে গ্রাফিক্স কার্ড থাকে, যে 4 GB এর একটা বোধহয় সাপোর্ট পাওয়া যায়, সেটাও এনাফ। বাট যদি অ্যাটলিস্ট 2 GB একটা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড থাকে এনভিডিয়া সিরিজের, এনাফ। তার মানে যেটা দিয়ে খুব ভালোভাবে সে শুরু করতে পারে। ওকে, তার মানে শেখাতে তার কোনো সমস্যায় পড়বে না। শেখার জন্য কোনো পাওয়ারফুল পিসির দরকার নেই, কিন্তু যখন সে কাজ করতে যাবে, কাজ করতে যে সে তখন কিন্তু চাইলে এটা আপডেট করতে পারবে তার অ্যাকর্ডিং টু হিজ ডিমান্ড বা নিড, যে ওয়ার্ক কী ধরনের জিনিস ডিমান্ড করছে এবং সে কোন ধরনের কাজ করছে। কারণ এখানে কিন্তু আবার ফ্যাক্টর আছে, যেমন ইন ফিউচারে হয়তো কেউ চাইলে ডাইনামিক সিমুলেশন নিয়ে কাজ করতে পারে। আমরা হয়তো বা ইন ফিউচারে এই ধরনের কিছু প্রোগ্রাম নিয়ে আসতে পারি, যেমন ফ্লুইড ডাইনামিক্স বা সিমুলেশন রিলেটেড যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু একটি মেশিনের একটু পাওয়ারফুল মেশিন ডিমান্ড করে। হ্যাঁ, এছাড়া অন্য মডেলিং বা আদার্স যে বিষয়গুলো, সেদের সমস্যা হবে। সেক্ষেত্রে স্যার ল্যাপটপের বেলায়ও তো একটা মিড রেঞ্জের ল্যাপটপ হলেই শেখার কাজ হবে। ওকে, থ্যাংক ইউ। তো আশা করি সবাই এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার হয়েছে। এখন স্যার আমরা কিছুক্ষণ আগে আপনি একটা সফটওয়্যারের নাম মেনশন করলেন, 3D Studio Max। তো এই আমাদের যে ফাউন্ডেশন কোর্সটা, এখানে এই সফটওয়্যারটাই শেখানো হবে নাকি অন্য কোনো সফটওয়্যার আছে? আচ্ছা, আমি 3D Studio Max সফটওয়্যারটাকে প্রেফার করছি। ওকে, এটার কয়েকটা কারণ আছে। আমি যদি বলি যে মূল কারণটা হচ্ছে যে এটা একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার। আমরা যদি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার খোঁজ করি, সার্চ করি, দেখবো যে সেটা হচ্ছে 3D Studio Max, মায়া, এই সফটওয়্যারগুলো। এবং এই সফটওয়্যারটা যারা প্রডিউসার, মানে অটোডেস্ক হচ্ছে সারা দুনিয়াতে ইঞ্জিনিয়ারিং যে সফটওয়্যার হয়, যত ধরনের ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার, অনেকে অটোক্যাডের নাম জানেন, যে অটোমেটিক কম্পিউটার এইডেড ডিজাইন, এটা কিন্তু তাদের, এবং অনেক পুরনো একটা কোম্পানি, এবং তারা বলা যায় যে সারা দুনিয়ার যত রকমের ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার, তারাই মেজর সফটওয়্যার, ম্যাক্সিমাম সফটওয়্যার তারা প্রডিউস করে। এবং আরেকটা বিষয়, অটোডেস্কের 3D Studio Max কিন্তু অটোডেস্কের একটা প্রোডাক্ট। এটা ওরা একদম শুরু থেকেই, প্রথম 3D Studio ছিল, পরে 95-এ 3D Studio Max এই নামে তারা রিলিজ করে। এবং সারা দুনিয়ায় সেই সময় থেকেই এটা যারা এই মানে 3D সফটওয়্যার ব্যবহার করে বা কাজ করে, এই ইউজারদের মোর দেন 75% হচ্ছে 3D Studio Max ইউজার।
তার রেস্ট অফ দ্য সফটওয়্যার বাদ বাকি যে পার্সেন্টেজের মধ্যে পড়বে। এখন এটার কারণ আছে, তারা 3D স্টুডিও ম্যাক্স সফটওয়্যারটা মোটামুটি এটা সব ধরনের মানে পিসিতে একটু কম কনফিগারেশনের পিসিতে খুব ভালোভাবে রান করতো। আর এর ফলে এটার ইউজার বেড়ে যাওয়ার ফলে হয়েছে কি, এটা রিসোর্স ইউজ, মানে বই যদি বলি, এটা প্লাগ ইন বই এবং শেখার যে ম্যাটেরিয়াল, এটা প্রচুর পরিমাণে আছে, এটা একটা বিষয়। এখন আরও অন্যান্য সফটওয়্যারগুলো আসছে, এবং একটা সময়ে কিন্তু যেমন এলিয়াস ওয়েব ফ্রন্টের মায়া সফটওয়্যারটা এই অটোডেস্কের 3D স্টুডিও ম্যাক্সে তারা কম্পিটিটর ছিল, বাট এটা একটা আলাদা লম্বা কাহিনী। এরা মানে অটোডেস্কের তাদের সফটওয়্যারের পেছনে তারা যে এফোর্ট বা সেটাকে যেভাবে তারা মার্কেটিং বা ডেভেলপ করে, এতে করে একটা পর্যায়ে যে তারা কিন্তু মায়াটাকে অ্যাকোয়ার করে নিচ্ছে। এখন কিন্তু মায়া আর এলিয়াস ওয়েব ফ্রন্টের মায়া না, এখন হচ্ছে অটোডেস্ক মায়া। অর্থাৎ ওয়ার্ল্ডের মধ্যে সেরা যে দুইটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার 3D স্টুডিও ম্যাক্স এবং মায়া, দুইটাই অটোডেস্কের প্রোডাকশন। এছাড়া আরও এখন অন্যান্য যারা যেমন ব্লেন্ডার আসছে, ব্লেন্ডারটা ডেভেলপ করছে, বাট যারা ব্লেন্ডার নিয়ে কাজ করেন তারাও দেখবেন যে ব্লেন্ডারের ভিতরে একটা সেট আপ আছে, ওইখানে কেউ চাইলে পরে ওই পুরো এনভায়রনমেন্টটা সে চাইলে চেঞ্জ করতে পারে। ওইখানে যে অপশনটা পাবে সেই অপশনে বলা আছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে গেলে তখন এটা ম্যাক্স মায়ের মতো হয়ে যাবে। তার মানে তারা এটা জানে, তো এটা ডেভেলপ করছে, হয়তো সামনে এটা আরও ডেভেলপ করবে। বাট আমি যেটা মনে করি যে অনেক সফটওয়্যার আমরা যদি নাম করি, 3D সফটওয়্যারের কিন্তু শেষ নেই। এবং আমি নিজেও যেহেতু একদম শুরু থেকেই এই বিষয়টা এক্সপ্লোর করেছি, যখনই যে সফটওয়্যার পেয়েছি আমি সেই সফটওয়্যারটাই দিয়ে কিছু কাজ করার চেষ্টা করেছি। ফর এক্সাম্পল যেমন 3D স্টুডিও ম্যাক্স, মায়া, এগুলো তো ছিলই। এটা ছাড়াও যেমন এই যে একটা সময় ছিল আপনার লাইট ওয়েব নামে একটা সফটওয়্যার ছিল, তারপরে একটা সফটওয়্যার ছিল ক্যালিগরি ট্রু স্পেস, ইনফিনিট ডি, এই ধরনের অনেক সফটওয়্যার। তারপরে যেমন রাইনোসরাস এরকম সফটওয়্যার ছিল, হ্যাঁ। তারপরে যেমন পোজার, ডাস 3D, এ ধরনের প্রচুর সফটওয়্যার। তারপরে এখন যে সফটওয়্যারগুলো আছে, বাট এই সব সফটওয়্যারগুলোর মধ্যে আমি যেটা দেখেছি যে এখন যদি আমরা একটু ক্যাটাগরি করি, তাহলে 3D স্টুডিও ম্যাক্স, মায়া, ব্লেন্ডার, সিনেমা 4D, হুডিনি, এগুলোই কিন্তু সামনে আসবে। এই সবগুলো সফটওয়্যারের মধ্যে আমি যে কটার নাম বললাম, এগুলো এখন মার্কেটে একদম লিডিং পজিশনে আছে। এই সফটওয়্যারগুলোর মধ্যে আবার বৈশিষ্ট্য আছে, যেমন কেউ যদি মোশন গ্রাফিক্সের দিকে বেশি ফোকাসড হয়, সে সিনেমা 4D চুজ করতে পারে। বাট আমি বলবো যে যদি কেউ এদিকে কেরিয়ার বিল্ড আপ করতে চায়, সেটা যেই সেক্টরেই হোক, সেটা মোশন গ্রাফিক্স হোক, ক্যারেক্টার অ্যানিমেশনের দিকে হোক, বা মডেলিং, যেদিকে কেরিয়ার বিল্ড আপ করতে চায়, সে যদি প্রথমে 3D স্টুডিও ম্যাক্স সফটওয়্যারটা আয়ত্ত করতে পারে, এটার ফাউন্ডেশনটা যদি ক্রিয়েট করতে পারে, তাহলে সে অন্য যে কোনো সফটওয়্যারে বা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারে, ইজিলি ট্রানজিশনটা হ্যাঁ। হবে। তো সেই জন্য আমি এটা আগের থেকে আমি এইভাবে বিষয়টা দেখে এসেছি, এবং আমি নিজেও যেহেতু প্রায় দীর্ঘদিন, প্রায় 26-27 বছর ধরে এটা ট্রেনিংয়ে এবং কাজের সাথে আছি, তা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি যে ম্যাক্সের ওয়ার্কফ্লোটা যদি কেউ ধরতে পারে, তাহলে তার আর ফিউচারে মানে অন্য যে কোনো দিকে তার কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে কোনো বাধা থাকে না। তো সেই জন্য আমি এটাকে ফাউন্ডেশন হিসেবে এই সফটওয়্যারটাই রাখতে চাচ্ছি। স্যার, এখানে আরেকটা জিনিস আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে সফটওয়্যার নিয়ে অনেকে ভয় থাকে যে আমি কোথায় পাবো সফটওয়্যার। তো এটা নিয়ে ভয়ের কিছু নাই। আপনারা যদি কোর্সে এনরোল করেন, তাহলে আমরা কিন্তু আপনাদেরকে সফটওয়্যারটা প্রোভাইড করবো আমাদের সাপোর্ট টিম থেকে। যদি কেউ ইনস্টলেশন নিয়েও প্রবলেম ফেস করেন, সেই সাপোর্টটাও আমরা দিয়ে থাকবো, এবং আমাদের যে সাপোর্ট টিম আছে সবসময় আপনাদেরকে সাপোর্ট দেবে। পাশাপাশি আপনাদের যদি খুব কনসেন্ট্রেটেড কোনো কোয়েশ্চেন থেকে, সেক্ষেত্রে স্যারও আপনাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন যদি লাইভ কোর্সে আমাদের ভর্তি হন। তাহলে স্যার, এখানে যেহেতু সফটওয়্যার ব্যাপারে আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই সফটওয়্যারগুলো 3D স্টুডিও ম্যাক্স, মাই সফটওয়্যারগুলো, যদিও এগুলো কিন্তু বেশ কস্টলি একটা সফটওয়্যার, বাট এটা কিন্তু স্টুডেন্ট ভার্সন আছে, এবং এটা লাইসেন্স নেওয়া যায় এবং এটা রিনিউ করা যায়। সো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। স্যার, আরেকটা বিষয়, অনেকেই মনে করতে পারে যে তার আজকের আলোচনা শুনে হয়তো খুব আগ্রহী 3D অ্যানিমেশন শিখবে, কিন্তু একটা কনফিউশন থাকে যে এটার জন্য কি কোনো প্রি রিকোয়ারমেন্ট দরকার আছে কিনা, লাইক তাকে 3D অ্যানিমেশন নিয়ে আগে থেকে কিছু জানতে হবে কিনা, বা শুরু করার জন্য তার আসলে কতটুকু নলেজ দরকার? আচ্ছা, প্রি রিকোয়ারমেন্টের কথা যদি বলি, তাহলে আমি বলবো যে দুইটা রিকোয়ারমেন্ট। একটা হচ্ছে যে তার আগ্রহ, হ্যাঁ, তার শেখার আগ্রহ কতটুকু, আরেকটা হচ্ছে তার ক্রিয়েটিভিটি। মজার ব্যাপার হচ্ছে এই দুইটাই প্রত্যেক মানুষের মধ্যে বিল্ট ইন আছে, মানে প্রত্যেকটা মানুষই কিন্তু জন্মসূত্রে সে কিন্তু ক্রিয়েটিভ, আর যে এটাতে কাজ করতে চায় তার তো আগ্রহ আছেই। তার মানে আমার এই ফাউন্ডেশন কোর্সটা যদি কেউ করতে চায়, তাহলে তার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ক্রিয়েটিভিটি, যেটা তার মধ্যে আছে বিল্ট ইন, আরেকটা হচ্ছে তার আগ্রহ। তার যদি আগ্রহ থাকে যে আমি শিখবো, তাহলে আর কোনো কিছু দরকার নাই। আর বেসিক কম্পিউটার অপারেটিং সিস্টেম, এটা তো সে জানবে, এটা
এটা তো সবাই জানে। যেহেতু সে আমাদের ভিডিওটা দেখতে পারতেছে, সে so এই এটা ভিডিওটা যারা দেখতে পাচ্ছে তারা সবাই শিখতে পারবে, এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। হ্যাঁ, এবং এই 3D অ্যানিমেশন তো যে আমরা সফটওয়্যারটা শিখবো এটার জন্য একটা জাস্ট কম্পিউটার থাকলেই হবে, মোবাইলে তো এটা পসিবল না, যেহেতু এই সফটওয়্যারটা মোবাইলের জন্য না। হ্যাঁ, তো অনেকেই মনে করে থাকে যে মোবাইল দিয়ে করা যাবে কিনা, কিন্তু অ্যানিমেশনটা যেহেতু অনেক ব্রড একটা জিনিস, এটার জন্য কম্পিউটারের দরকার পড়ে। তো স্যার, আমরা আলোচনার একদম শেষের দিকে চলে এসেছি। যদি কোনো কিছু আমরা মিস করে থাকি, আমাদের ওয়েবসাইটে তো একটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন সেকশন আছে, যেখানে গিয়ে স্টুডেন্টরা হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো পাবে, এবং যেরকমটা একটু আগে বলছিলাম আমাদের সাপোর্ট নাম্বার আছে, সেখানেও স্টুডেন্টরা যোগাযোগ করতে পারবে। তো আশা করি স্যার মোটামুটি সব কিছুই কাভার হয়েছে আমাদের 3D অ্যানিমেশন রিলেটেড। কারো যদি এই ফিল্ডে আগ্রহ থাকে, তাদেরকে জাস্ট একটু মোটিভেট করার জন্য, যে তারা আসলে এই অনেকে একটু ভয়ে থাকে যে আসলে এই কাজগুলো করে আমার ফিউচারটা কেমন হবে। আমরা সবাই জানি যে কোনো বিষয়ের উপর কেউ যদি স্কিলড হয় তাহলে অবশ্যই তার কেরিয়ার অনেক ভালো হবে। সেক্ষেত্রে এই 3D অ্যানিমেশনে আপনি কিছুক্ষণ আগে আমার সাথে শেয়ার করছিলেন যে আপনার কোনো স্টুডেন্টই বেকার নাই, যারা শিখেছে। তো এই জায়গাটাতে জাস্ট আরেকটু স্যার স্টুডেন্টদেরকে বলা যে এটার কেরিয়ার অপরচুনিটিটা যে কতটা ব্রাইট, এটা একটু বলে দেন আমরা হচ্ছে শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, আমি এর আগেও উল্লেখ করেছি যে আসলে যেহেতু এটা একদম চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম একটা সেরা প্রযুক্তি হচ্ছে 3D ভার্চুয়ালাইজেশন, এবং এটার কাজ এবং ডিমান্ড কিন্তু বাড়ছে, এবং এটা যে আমরা একদম মন গড়া কোনো কথা না, কারণ এটার উপরে তো অনেক সার্ভে হচ্ছে, বিভিন্ন জায়গায় এটা নিয়ে রিসার্চ হচ্ছে, এবং বিভিন্ন সার্ভে রিপোর্টে যেটা দেখা যায় যে 2030 পর্যন্ত, এখন এটা তো 2023, 2030-র মধ্যে এটার যে মার্কেট ডিমান্ড, ওয়ার্ল্ড মার্কেট যে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, সেটা মোর দেন $550 বিলিয়ন বেশি। হ্যাঁ, তো এটা একটা বিষয়, কারণ মার্কেট ডিমান্ডটা হিউজ, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমি এটা বলবো যে কেউ যদি এটাতে দক্ষতা তৈরি করে, তাহলে তার কখনো জব খুঁজতে হবে না, মানে জব তাকে খুঁজবে। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে আপনারা কখনো জবের পেছনে ছুটবেন না, তাহলে এটা সোনার হরিণ হয়ে যাবে, এটা আপনারা ধরতে পারবেন না। হ্যাঁ, বেটার আপনি স্কিল ডেভেলপ করেন, আপনি যদি 3Dতে স্কিল ডেভেলপ করেন, দেখবেন যে জব আপনার পেছনে ছুটছে, এবং হয় তাই। এবং আমার স্টুডেন্টরা যারা নাকি এই সেক্টরে কাজ করছে বা স্কিল, তাদের দেখা যায় যে একাধিক জবের অফার তো তারা পাই, এবং একই সঙ্গে তারা আউটসোর্সিং এবং বিভিন্ন কাজের সুযোগের মধ্যেই তারা থাকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি ফাইনালি একটু কনক্লুড করতে চাই আপনাদেরকে শেষ মেসেজটা দিয়ে, সেটা হচ্ছে 3D অ্যানিমেশন নিয়ে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে, স্পেশালি যদি আমাদের কোর্সটা নিয়ে কিছু জানার থাকে, তাহলে ডিসক্রিপশানে তো লিঙ্ক থাকছেই, আপনারা সেখান থেকে জানতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটাও দিয়ে দিয়েছি, সেখানেও যোগাযোগ করে আপনি চাইলে কোনো প্রশ্ন যদি থাকে সেটার উত্তর নিতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো, যে কোনো বিষয়ের উপরে যদি আপনারা স্কিলড হন, তাহলে কেরিয়ারে আসলে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই, আপনারা সবাই পারবেন আশা করি। সো আপনারা সবাই কোর্সে ভর্তি হয়ে যান। আর স্যারের ক্রেডিবিলিটি নিয়ে আমার মনে হয় না যে এখন আর কারো কোনো প্রশ্ন থাকবে, বিকজ 26-27 বছরের একটা এক্সপিরিয়েন্স নিয়ে ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে কাজ করছেন, একটা ইউনিভার্সিটিতে এখন উনি টিচিংও করছেন এই সেম টপিকের উপরেই। সো আশা করি স্যারের সাথে অ্যাফিলিয়েশন হলে আপনারা এই ফিল্ডে আরও অনেক দূর যেতে পারবেন। সো সবাইকে আমাদের কোর্সে আমন্ত্রণ জানাচ্ছি, যদি কারো আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের পডকাস্টটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ টেক ম্যাটার্সে আমরা আরও নতুন কোনো বিষয়ের উপর সামনে পডকাস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।